নমস্কার, আমি বোধিসপ্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা গোটা এপ্রিল ধরে বিনিয়োগকারীদের মধ্যে একটি আলোড়ন ফেলে দিয়েছে এবং এই সেক্টরটি ভারতীয় শেয়ার বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং সেক্টরস বলা চলে। তবে এই সেক্টরটি কেবলমাত্র এপ্রিল মাসে র্যালি করেছে এই কথাটা বলাটা অন্যায় হবে। ইয়ার টু ডেট এই সেক্টরটি 12.5% রিটার্ন দিয়েছে। গত এক বছরে রিটার্ন দিয়েছে 58.77% এবং গত 5 বছরে র্যালি করেছে 192.94%। অর্থাৎ আজকের এপ্রিল মাসের 10 তারিখের সময় মার্কেট আওয়ার্স ওভার হয়ে যাওয়ার পর এই ডেটাটা আপনাদের আমি প্রোভাইড করার চেষ্টা করছি। এই সেক্টরটি কি সেক্টর? এই সেক্টরটি হলো মেটাল সেক্টর। মাঝখানে কয়েকদিনের জন্যে এই মেটাল সেক্টরে একটু সংশোধন এসেছিল, পতন এসেছিল, কিন্তু গত কয়েকদিন ধরে 2-3 দিন ধরে কিন্তু মারাত্মক র্যালি করছে মেটাল সেক্টরের বিভিন্ন কোম্পানি, সেটা পিএসইউ বলুন বা প্রাইভেট কোম্পানিজগুলো বলুন। প্রত্যেকটা কোম্পানি, প্রায় অধিকাংশ প্রত্যেকটা কোম্পানি র্যালি করছে মেটাল সেক্টরে। এর মধ্যে মেটাল রয়েছে, মাইনিং রয়েছে, স্টিল সেক্টর সমস্ত কিন্তু একদম মগ্ন হয়ে র্যালি করছে। এটাও বলে রাখা ভালো, আজকে 10 তারিখে নিফটি 50 কিন্তু পুনরায় তার নতুন সর্বকালীন উচ্চতায় উঠে গেছে। সেন্সেক্স কয়েক পয়েন্ট পেছনে আছে, কিন্তু এই র্যালির মধ্যে প্রায় সমস্ত সেক্টর কিন্তু পার্টিসিপেট করছে। এইটা ভীষণভাবে লক্ষণীয় এবং সেইটার এই যে নিফটি এবং সেন্সেক্স দুটোই র্যালি করেছে, তার কিন্তু একটা ফল, তার কিন্তু একটা প্রভাব দারুণভাবে পড়েছে বিভিন্ন সেক্টরের ওপর। এই কথাটি অনস্বীকার্য। তবে কেন মেটাল র্যালি করা শুরু করলো গোটা এপ্রিল মাস ধরে কেন র্যালি করছে, তার পেছনে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কি বলবো পয়েন্টস রয়েছে। এবার জেনে নেওয়া যাক যে আজকের আমাদের আলোচনার মধ্যে দেখুন, এর আগেও আমি কয়েক সপ্তাহ আগে মেটাল সেক্টর নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু আজকের আমরা বিশেষভাবে আলোচনা করব যে এই মেটাল সেক্টরে র্যালির পেছনে ঠিক গুরুত্বপূর্ণ কারণগুলো কি। এটাকে আমরা নাম দিচ্ছি টেল ওয়েন্ডস, অর্থাৎ একটি এয়ারপ্লেন যখন ওড়ে তার পেছনে যখন হাওয়া দেয় তার স্পিড দ্রুততর হয়। এই কনসেপ্ট থেকে বলা হচ্ছে টেল ওয়েন্ডস, অর্থাৎ যেটা ফরওয়ার্ড মুভমেন্টের ক্ষেত্রে সাহায্য করে। সেই কারণগুলো একদিকে রাখবো। আরেকটা কারণ অন্য কারণগুলো যেটা এই ধরনের র্যালিকে ডিরেল করতে পারে, এই ধরনের র্যালিকে স্তব্ধ করে দিতে পারে, সেই ধরনের পয়েন্টস নিয়েও কিন্তু আজকের আমাদের আলোচনা থাকবে। মূলত দেখুন, মেটাল সেক্টরস এবং মাইনিং সেক্টর এই দুটোই কিন্তু ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসের দ্বারা প্রভাবিত হয়, এটা বলে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। অর্থনীতি যখন দেশে হোক গোটা বিশ্বে হোক আস্তে আস্তে রিকভার করতে শুরু করে অথবা দারুণ পারফর্ম করতে শুরু করে অর্থনীতি, তখন কিন্তু এই কোম্পানিজগুলো যেগুলোকে বলা হয় সাইক্লিক্যাল কোম্পানিজ, সেই সাইক্লিক্যাল কোম্পানিজগুলোতে কিন্তু দারুণ পারফরমেন্স দেখা যায়। সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি এই মেটাল সেক্টরে, অর্থাৎ অর্থনীতি ভালো করছে, সুতরাং মেটাল সেক্টরের বিভিন্ন কোম্পানিজগুলোও কিন্তু একই সঙ্গে ভালো র্যালি করা শুরু করেছে। কোন কোম্পানিজগুলো ভারতবর্ষের অন্যতম সেরা মেটাল অ্যান্ড মাইনিং কোম্পানিজগুলো যদি আমরা ধরি, তার মধ্যে রয়েছে কোল ইন্ডিয়া, হিন্দুস্তান জিঙ্ক, বেদান্ত, এনএমডিসি, হিন্দালকো, ময়েল, সেল, জিপিআইএল, ন্যালকো, সন্দুর ম্যাঙ্গানিজ অ্যান্ড আয়রন ওর, জিএমডিসি, তারপর অবশ্যই আরও অন্য কোম্পানিজ, হিন্দালকোর নামটা আমি মিস করে যাচ্ছি, হিন্দালকো, হিন্দুস্তান কপার, লয়েডস মেটাল, এনএমডিসি স্টিল প্রভৃতি। দেখুন, আমি যে কোম্পানিজগুলোর নাম করলাম এগুলো মোটেই একটা কম্প্রিহেন্সিভ লিস্ট না, সুবিশাল লিস্ট রয়েছে মেটাল সেক্টরে। তার মধ্যে অবশ্যই সমস্ত কোম্পানির নাম একসঙ্গে নেওয়া সম্ভব না, কিন্তু যে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের কাছে পরিচিত, যে কোম্পানিগুলো গত কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে, সম্পদ সৃষ্টি করে দিয়েছে, গত কয়েক যুগ ধরে রয়েছে এই সেক্টরে, তাদের নিয়ে আজকের আলোচনা আমরা ডেফিনেটলি করব। আরেকটা জিনিস মনে রাখা দরকার যে দেখুন, মেটাল এবং মাইনিং সেক্টর কিন্তু সেটা হচ্ছে হাই এন্ট্রি ব্যারিয়ার রয়েছে, অর্থাৎ এখানে কম্পিটিশন কম রয়েছে। যে কোনো মানুষ খনি কিনতে পারে না, যে কোনো ইনস্টিটিউশন খনি কিনতে পারে না, বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, ক্যাপেক্সের প্রয়োজন হয়। সেটা খুব ছোট কোম্পানিগুলোর পক্ষে মোটেই সম্ভব নয় এই ধরনের মোটামুটি মাইন্স বলুন বা মেটালস
যদি এই যে এক্সট্রাকশন সেটা কিন্তু সম্ভব না, তাই জন্য এখানে হাই এন্ট্রি ব্যারিয়ার রয়েছে। এবং এই কোম্পানি যেগুলো অপারেট করছে খেয়াল করে দেখবেন এগুলো হয় সরকারি কোম্পানি বা খুব বড় মাপের কিন্তু প্রাইভেট কোম্পানিজ, আদারওয়াইজ ছোট মাঝারি কোম্পানিজগুলোর পক্ষে কিন্তু মাইনিং এবং মেটাল সেক্টরে এন্ট্রি নেওয়া অন্তত এই সময় ভীষণ ভীষণ ডিফিকাল্ট, এইটুকুনো আমরা ডেফিনেটলি বলতে পারি। এবার চলে আসি হচ্ছে যে তাহলে মেটাল সেক্টর কখন খারাপ পারফরমেন্স করে। দেখুন যদি 2007 থেকে খেয়াল করে দেখেন তাহলে 2007 থেকে মোটামুটি 2020-21 অবধি এই দীর্ঘ 14-15 বছর ধরে মেটাল সেক্টর রীতিমতন সাফার করেছে, যেভাবে সাফার করেছে অটো সেক্টর, এটা অবশ্যই বলে নিতে হবে, কারণ এইগুলো সমস্ত কিন্তু সাইক্লিক্যাল স্টকস, এগুলো সমস্ত কিন্তু সাইক্লিক্যাল সেক্টরস। 2007 থেকে যদি দেখেন তখন কিন্তু এই 2008 থেকে বিশেষ করে তখন সাবপ্রাইম ক্রাইসিস হলো, একের পর এক অর্থনীতি দারুণ বিপদে পড়লো। তখন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার মিলে অর্থনীতিকে ঠেকা দেওয়ার চেষ্টা করলো, তাদের বর্ম হয়ে উঠবার চেষ্টা করেছিল। সেই সময় অর্থনীতি বিপর্যস্ত হয়ে গিয়েছিল, আমেরিকাতে একের পর এক ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় মেটাল সেক্টর তখন অবশ্যই খুব স্বাভাবিকভাবে অর্থনীতি যখন দারুণ বিপদে থাকে তখন মেটালসের ডিমান্ড কমে যায়, এটা একটা বড় কথা। এইবার চলে আসি তাহলে বিভিন্ন পয়েন্টসগুলো যে কারণে মেটাল সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলো র্যালি করছে। মাথায় রাখতে হবে যে বিশ্বের দুটো সবচেয়ে বড় অর্থনীতি কিন্তু সবচেয়ে বড় কনজিউমার অফ মেটালস কারা, সেটা একটা অবশ্যই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি সেটা হচ্ছে চায়না। এইবার একটা জিনিস মাথায় রাখবেন যে চায়নাতে যখন পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স অর্থাৎ যা দেখে নির্ধারণ করা হয় সেই দেশটিতে ব্যবসা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেই পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স ইন্ডিকেট করছে চীনে কিন্তু আবার রিভাইভাল হচ্ছে ব্যবসার। এবং পিএমআই, চায়নার পিএমআই ভারতীয় মেটাল সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চায়নার পিএমআই যদি বৃদ্ধি পায় সেটা ভারতীয় মেটাল সেক্টরের জন্য ভালো, মিনারেল সেক্টরের জন্য ভালো, কেন ভারত থেকে বিপুল পরিমাণ মেটালস এবং মিনারেলস কিন্তু চায়নাতে এক্সপোর্ট করা হয়। চায়না কিন্তু একটা হাই গ্রোথ কোম্পানি এবং চায়নার বিপুল পরিমাণ মেটালস মানে প্রয়োজন হয় তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে। 1980s থেকে এখনো অবধি চায়নাতে যে বিপুল পরিমাণ এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে তার একটা বিশাল পরিমাণ মেটালস এবং মিনারেলস কিন্তু এসেছে ভারতবর্ষ থেকে। তাই চায়নার পিএমআই ইন্ডেক্স যদি কম হয়ে যায় সেটা ভারতের মেটাল কোম্পানিগুলোর জন্য কিন্তু অশনি সংকেত, এবং চায়নার পিএমআই ইন্ডেক্স যখন বৃদ্ধি পায় তখন ভারতের মেটাল কোম্পানিগুলোর জন্য সেটা অবশ্যই একটি শুভ সংকেত, যেটা বর্তমানে ঘটছে। মার্চ মাসে চায়নার পিএমআই ইন্ডেক্স সেটা দেখা যাচ্ছে যে আগের মাসের 49.1 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 50.8, অর্থাৎ রিভাইভাল হচ্ছে চায়নার বিজনেস, মানে চায়না গোটা দেশে মানে গোটা দেশটাতে চায়নাতে বিজনেস ইমপ্রুভ করছে, এটা একটা সেন্টিমেন্ট কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখুন আরেকটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা যেটা বললাম যে চায়না হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ মেটালস, এবং অবশ্যই ভারতবর্ষের এইটা দেখে উজ্জীবিত হয়ে গেছে বিশেষ করে এপ্রিল মাস থেকে, যে চায়নাতে পিএমআই অবশ্যই পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স ডেফিনেটলি গ্রো করেছে। এইবার আর কিছু গুরুত্বপূর্ণ কারণ কি কারণে মেটাল সেক্টর কেবলমাত্র চায়নার উপর নির্ভরশীল হয়ে তো গোটা বিশ্ব মানে চলে না, তার পেছনে আরও কিছু ডেফিনেটলি কারণ রয়েছে। একটা অবশ্যই হচ্ছে রিভাইভাল অফ কমোডিটি সাইকেল। আগেই বলেছি গত 14-15 বছর সাফার করেছে, এইবার রিভাইভাল এসছে। এটা বলে নেওয়া ভালো যে সমস্ত সেক্টর একই সঙ্গে কিন্তু কখনো পারফর্ম করেনি বা করে না। বহু এরকম সেক্টরস থাকতে পারে যারা বহু বছর পর ইভেন 1 যুগেরও বেশি তারা আন্ডার পারফর্ম করে থাকতে পারে। সুতরাং সেটাও কিন্তু বিনিয়োগকারীদের সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। তবে যখন এই রিভাইভাল আসে কমোডিটি সাইকেলে তখন কিন্তু এই কোম্পানিজগুলো চোখ বন্ধ করে ছুটে দুর্দান্ত র্যালি হয়। মানুষ তখন কারণ খুঁজে পায় না যে এক্স্যাক্টলি ঠিক কি কারণে এই ধরনের র্যালি চলছে, কেবলমাত্র মানুষ বসে বসে এই র্যালিটা দেখতে থাকে এবং অবাক হয়ে ভাবে
যে একটা সেক্টরের মধ্যে একসঙ্গে এতগুলো মেটাল কোম্পানিজ কিভাবে দিনের পর দিন এত বৃদ্ধি পাচ্ছে, সেই সময় তাদের মনে এই প্রশ্নটা তৈরি হয়। ঠিক উল্টোটা হয় যখন ইকোনমি দারুণ বিপাকে পাওয়ার পরে, তখন মানুষ যারা সাইডলাইন্সে বসে থাকেন তারা দেখেন যে একের পর এক মেটাল কোম্পানিতে দারুণ কারেকশন আসছে, 15%, 20% একে দিনের পর দিন কমে যাচ্ছে, এবং তার কারণ মানুষ খুঁজে পান না। অর্থাৎ দুটো দিকেই কিন্তু সমান সত্যি। ইকোনমিক সাইকেলের উপর নির্ভরশীল কিন্তু এই ধরনের মেটাল কোম্পানিজ। যখন ইকোনমি ভালো করে মেটালস কোম্পানিগুলো র্যালি করে, যখন ইকোনমি খারাপ করে তখন মেটালস কোম্পানিজগুলোতে কিন্তু দারুণ কিন্তু কারেকশনস চলে আসে, এবং চোখের পলকে কারেকশনস চলে আসে, অভাবনীয় কারেকশনস চলে আসে। এটাও কিন্তু বিনিয়োগকারীদের মাথায় রাখা উচিত। এবার আমি যেটা বলছিলাম যে কয়েকটা রিজন রয়েছে ফর টেল উইন্ডস। এটা তো একটা চায়নার দিক গেল। আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং গত 18 মাসের মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ আস্তে আস্তে আমেরিকা রিসেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এটা একটা পজিটিভ, ডেফিনেটলি পজিটিভ ইন্ডিকেটর মেটাল সেক্টরের জন্য। কারণ আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং যদি দেখি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দিনের পর দিন ইম্প্রুভ করে, খুব স্বাভাবিকভাবে বিশ্বের ওভারঅল মেটাল সেক্টরের জন্য সেটা পজিটিভ। কমোডিটি সাইকেল রিভাইভ করছে, ভারতবর্ষ নিজস্ব ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দুর্দান্ত হচ্ছে, এবং তার ফলে মেটাল সেক্টরের ডিমান্ড কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এমন একটা অবস্থা হচ্ছে যে টেলিকম সেক্টর কিন্তু তাদের কেবলস পাচ্ছেন না, এতটাই ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষে। এই মুহূর্তে সেখানে একটা আকাল তৈরি হচ্ছে কেবল সেক্টরে, কারণ তারা যথেষ্ট পরিমাণ যা ডিমান্ড সেই তুলনায় প্রোডাকশন হচ্ছে না। অর্থাৎ ডিমান্ড বাড়ছে, প্রোডাকশন কম। এমন একটা অবস্থায় কিন্তু ভারতের বিভিন্ন সেক্টর পৌঁছে যাচ্ছে যেখানে চাহিদা বিপুল হয়ে উঠছে দিনের পর দিন। এইবার সেটা একটা বললাম পজিটিভ স্টার্ট টু কমোডিটি সাইকেল ভবিষ্যতের জন্য। দুই হচ্ছে যে গভর্নমেন্টের ক্যাপেক্স। গভর্নমেন্ট গত কয়েক বছর ধরে অর্থ খরচ করছে ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটাকে বলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এইটা কিন্তু কয়েক বছর ধরে গভর্নমেন্ট দারুণ বৃদ্ধি করে চলছে। তার উপর বেস করে কি মেটালস কি মাইনিং তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে এগিয়ে চলেছে, কারণ গভর্নমেন্ট কিন্তু প্রতিনিয়ত তাদের প্রয়োজন হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মেটালস। 3 নম্বর হচ্ছে যে বিভিন্ন পজিটিভ রিফর্মস এবং হেল্পফুল পলিসিস ওভার এ পিরিয়ড অফ টাইম গত কয়েক বছর ধরে, যার ফলে মেটাল সেক্টরে একটা আশা দেখা গেছে যে ইট মে বি আ লং স্ট্যান্ডিং র্যালি বা লং স্ট্যান্ডিং ইম্প্রুভমেন্ট ফ্রম প্রিভিয়াস ইয়ার্স। তারপর হচ্ছে আরো দুটো সেক্টর যেটা যে কারণে এই মেটাল সেক্টরটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল, তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে এনহান্সিং অফ ডিফেন্স ক্যাপাবিলিটিস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে গত কয়েক বছর ধরে আবার বলেছি যে দক্ষযজ্ঞ চলছে, দারুণভাবে কাজ চলছে ডিফেন্স ক্যাপাবিলিটি এনহান্সমেন্টের জন্য। এর আগে আমরা বিশ্বের অন্যান্য জায়গা থেকে, কি ফ্রান্স বলুন, কি আমেরিকা বলুন, কি রাশিয়া বলুন, কি সুইজারল্যান্ড বলুন, এদের কাছ থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা অস্ত্র কিনেছি। এখন সময় আসছে ভারতবর্ষ যদি সত্যি সত্যি একটি উন্নত দেশ হতে চায়, তাহলে ভারতবর্ষের নিজের ডিফেন্স ক্যাপাবিলিটির এনহান্সমেন্টের প্রয়োজন রয়েছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ডিফেন্স ক্যাপাবিলিটি এনহান্সমেন্টের জন্য অবশ্যই মেটালস প্রয়োজন। রাইজ অফ ইভিজ ইন ইন্ডিয়া, ইলেকট্রিক ভেহিকেলস যদি প্রোডাকশন বৃদ্ধি হয়, মানে ট্র্যাডিশনাল গাড়ির পাশাপাশি সেখানেও কিন্তু প্রচুর মেটালসের প্রয়োজন হবে। তারপর হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড বৃদ্ধি হচ্ছে, ইন্টারন্যাশনাল ডিমান্ড আস্তে আস্তে রিকভার করছে। গোটা পৃথিবী জুড়ে একটা রিসেশন লাইক কন্ডিশন ছিল কয়েক বছর ধরে, আস্তে আস্তে সেখানে ইমপ্রুভমেন্টের স্কোপ তৈরি হচ্ছে, ফলে ডিমান্ড ফর এক্সপোর্ট অফ মেটালস কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার একটা উদাহরণ দিয়ে আমি কোট করছি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে, সেই খবরের কাগজ। তাদের কি বক্তব্য, তাদের বক্তব্য অনুযায়ী কপারের ডিমান্ড সাংঘাতিক বৃদ্ধি পেয়েছে। তারা হেডলাইন দিয়েছেন রাইজ ইন ডিমান্ড অফ কপার, মানে হেডলাইনটা আমার অবশ্যই, রাইজ ইন ডিমান্ড অফ কপার ফর ইন্ডাস্ট্রিয়াল এন্ড ডোমেস্টিক ইউজ। এবং সেখানে আমি কোট করছি, সেটা তাদের বক্তব্য অনুযায়ী, দ্য গ্রোয়িং ডিমান্ড from the power sector in view of the government laying thrust on renewable energy and increasing demand from the households for consumer durables will increase the demand for copper in India. সেটা বলছেন যে
দুটোভাবে কিন্তু কপারের ডিমান্ড বৃদ্ধি হচ্ছে। একটা হোম অ্যাপ্লায়েন্সেসে আপনারা মাথায় রাখবেন যে হোম অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে কপারের ইউজ হয়, এয়ার কন্ডিশনিংয়ের জন্য কপারের ইউজ রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, বিশেষ করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কপারের ডিমান্ড রয়েছে। ইলেকট্রিক ভেহিকেলস বলা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে যে পরিমাণ কপার প্রয়োজন সেটা ট্র্যাডিশনাল গাড়ি থেকে 4 গুণ বেশি। অর্থাৎ যত ইভি ইউনিটস তৈরি হবে, ইলেকট্রিক ভেহিকেল ইউনিটস তৈরি হবে, তত বেশি কিন্তু গ্রোয়িং ডিমান্ড থাকবে ফর কিন্তু কপার। সেই জন্য হিন্দুস্তান কপারে আপনারা খেয়াল করে দেখুন গত 1 বছর ধরে কি বিপুল পরিমাণ র্যালি হচ্ছে। আজকেরও কিন্তু হিন্দুস্তান কপারে দারুণ র্যালি হয়েছে। তবে এবার চলে আসি হচ্ছে হেডউইন্ডস, অর্থাৎ রেজিস্ট্যান্স কোথায় আসতে পারে, বিপদ কিভাবে আসতে পারে আমাদের মেটাল সেক্টরের জন্য, স্পেসিফিক্যালি স্টিল সেক্টরের জন্য কোন জায়গায় বিপদ হতে পারে। এক হচ্ছে, আমি এগুলো পয়েন্টস করেছি আমার মতন করে, ফেজেস অফ প্লায়াবিলিটি ইন স্টিল প্রাইসেস, অর্থাৎ স্টিল প্রাইসেসের দাম কিছুটা নরম হতে পারে, কিছুটা কমে আসতে পারে, সেটা একটা সমস্যা হতে পারে ফর স্টিল প্রডিউসিং কোম্পানিজ। 2 নম্বর হচ্ছে ইনক্রিজ ইন ইনপুট কস্ট। ইনপুট কস্ট মানে আর কিছুই না, একটি পণ্য তৈরি করতে, ধরুন স্টিল তৈরি করতে যা কাঁচা মাল প্রয়োজন হয়, সেই কাঁচা মালের দাম যদি বৃদ্ধি হয়, খুব স্বাভাবিকভাবে তার চাপ পড়বে কিন্তু ফিনিশড প্রোডাক্টসের ওপর। সেটা একটি কোম্পানি ইচ্ছে করলে কনজিউমারের ওপর পাস অন করে দিতে পারে, অথবা নিজেরাও কিন্তু সেই ক্ষতিটা হজম করে নিতে পারে। এটা হচ্ছে রাইজ ইন ইনপুট কস্টস। 3 নম্বর হচ্ছে শর্ট টার্ম ড্রপ ইন ডোমেস্টিক ডিমান্ড এক্সপানশন নিয়ে পার্লামেন্টারি ইলেকশন, সামনে আসন্ন ইলেকশন দামা, মানে যেটা হচ্ছে যে এই পার্লামেন্টারি ইলেকশনসের সময় ভোটের কিন্তু ঢাকে কাঠি পড়ে গিয়েছে, এবং সামনের এই মাস দুয়েক কিন্তু একটা আনসার্টেন এনভায়রনমেন্ট থাকতে পারে। সেখানে কিন্তু অ্যাক্টিভ পলিসিস নতুনভাবে ইমপ্লিমেন্টেড করা হয়তো সরকারের পক্ষে সম্ভব হবে না। নতুন সরকার ইনফ্যাক্ট যখন হবে তখনই কেবলমাত্র তারা করতে পারবে জিনিসটা। তারপর বলা হচ্ছে যে শর্ট টার্ম ডিমান্ড ইন ডোমেস্টিক, এটা তো বললাম। তারপর হচ্ছে প্রবাবল ফ্রেজাইল গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট। ইকোনমি নিয়ে কেউ প্রেডিক্ট করতে পারেনি, ইকোনমি সবসময় একটা প্রবাবিলিটি। ইকোনমি সম্বন্ধে বিভিন্ন যারা ইকোনমিস্ট তারা প্রেডিক্ট ডেফিনেটলি করতে পারে না, তারা প্রবাবিলিটির কথা বলেন। সুতরাং কখনোই বলা যাবে না যে ইকোনমি দুর্দান্ত করবেই সামনের বছর, তারপরের বছর, তারপরের বছর। এটা কেবল একটা প্রবাবিলিটি। যে ইভেন এটাও বলা যে কোম্পানি গোটা বিশ্ব আস্তে আস্তে ইকোনমিক রিভাইভালের দিকে এগোচ্ছে, এটাও একটা ইকোনমিক প্রবাবিলিটি। ঠিক একইভাবে ইকোনমি যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতে পারে, গোটা পৃথিবী জুড়ে বিপদগ্রস্ত হতে পারে, কারণ একটা দেশের সঙ্গে একটা দেশের এখন এমন একটা সম্পর্ক হয়েছে যে যদি কোনো কারণে একটি অর্থনীতি দারুণ বিপদে পড়ে, তার কিন্তু একটা ক্যাসকেডিং এফেক্ট হয়, তার একটা রিপলিং এফেক্ট হয় কিন্তু অন্যান্য দেশের অর্থনীতির ওপর। তারপর হচ্ছে এইটা খুব চিন্তা, যেটা অনেকেই চিন্তিত, সেটা হচ্ছে বিনিয়োগকারীরা বলুন বা বিশেষজ্ঞরা, তাদের বক্তব্য হচ্ছে যদি ভোট হয়ে যাওয়ার পর যদি যে নতুন গভর্নমেন্ট, যদি কোনো স্টেবল গভর্নমেন্ট আসে, তাহলে সেই স্টেবল গভর্নমেন্ট যদি কোনো কারণে গভর্নমেন্ট কেপেক্স কমিয়ে দেয়, অর্থাৎ খরচা করা কমিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সমস্ত কোম্পানি এফেক্টেড হবে। সেটা বড় কোম্পানি, সেটা পিএসইউ বলুন, সরকারি কোম্পানি বলুন, বা সেটা প্রাইভেট কোম্পানি বলুন। এইটা একটা চিন্তা থাকলেও থাকতে পারে। এটা কিন্তু ইফস অ্যান্ড বাটস, এটা কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট কোনো স্টেটমেন্ট নয়। তারপর হচ্ছে কিছু ফেমাস স্টিল কোম্পানিজের নাম বলছি, এবং তাদের আপনাদের ডেটা আমি ডেফিনেটলি দিয়ে দিয়েছি। পিবি, প্রাইস আর্নিংস গ্রোথ থেকে শুরু করে তার মার্কেট ক্যাপিটাল শুরু করে ROCE সমস্ত ডিটেলসে আমি এই ভিডিওর শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি। সুতরাং তাদের আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, দেখতে অসুবিধা হবে না। এই বিভিন্ন স্টিল সেক্টরের মধ্যে অবশ্যই হচ্ছে JSW স্টিল রয়েছে, টাটা স্টিল রয়েছে, তারপর জিন্দাল স্টেনলেস রয়েছে, অ্যাপোলো টিউবস রয়েছে, তারপর শ্যাম মেটালিক্স রয়েছে। এরকম বিভিন্ন কোম্পানিজ রয়েছে যেগুলো আমি তাদের ডিটেলসে আমি দিয়ে দিচ্ছি, তাদের ফান্ডামেন্টাল অবশ্যই আলোচনা আমি করে দিয়েছি। এছাড়া অ্যাপোলো টিউবস রয়েছে, এগুলো আমি আলোচনা করেছি। এবার কিছু মেটাল কোম্পানিজের নাম বলে নেওয়া ভালো, যাতে ফান্ডামেন্টালস আমি অবশ্যই আলোচনা করেছি ইন দ্য সেন্স আমি দেখিয়ে দিয়েছি। এবং খেয়াল করে দেখবেন যে এই নামগুলোর মধ্যে এগুলো সবই প্রায় আপনাদের পরিচিত। বেদান্ত, NMDC, লয়েডস মেটাল হয়তো এখন মানে খুব কম লোক শুনেছেন, GMDC, সান্দুর ম্যাঙ্গানিজ, ময়েল, আশাপুরা মাইনকেম 20 মাইক্রনস। এর মধ্যে ময়েল, আশাপুরা মাইনকেম 20 মাইক্রন, সান্দুর ম্যাঙ্গানিজ, GMDC এগুলো সমস্ত স্মল এবং মাইক্রো ক্যাপ কোম্পানিজ। বেদান্ত লার্জ ক্যাপ কোম্পানি, NMDC লার্জ ক্যাপ কোম্পানি, লয়েড মেটালস এটা বর্ডার, এটাকে লার্জ ক্যাপ কোম্পানি ধরা যেতে পারে এখন আপাতত।
কিন্তু এদের উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে প্রথম 4টে কোম্পানি তাদের সমস্ত আরওসি কিন্তু 20-র ওপর, তাদের আরওই কিন্তু 20-র ওপর, অর্থাৎ বেদান্ত, এনএমডিসি, লয়েডস মেটাল, জিএমডিসি, এবং এদের প্রত্যেকের আরওসি আরও 20-র উপর। প্রাইস আর্নিংস গ্রোথ সেক্ষেত্রে বেদান্তর একটু বেশি, লয়েডস মেটাল ভীষণ চিপ 0.23, জিএমডিসি চিপ 0.54, এনএমডিসি অ্যাভারেজ 2.58। এদের প্রাইস টু বুকের ক্ষেত্রে লয়েডস মেটাল এক্সপেন্সিভ, মানে প্রাইস টু বুকের দিক থেকে 16.15, বেদান্ত রিজনেবল সেটা হচ্ছে 4.26, এনএমডিসি রিজনেবল 2.89, জিএমডিসি রিজনেবল 2.25। এদের পি রেশিও যদি দেখেন সেটাও মোটামুটি মারাত্মক কিছু না, বেদান্ত 27, এনএমডিসি 12.6, লয়েডস মেটাল 28.5, জিএমডিসি 15.3। আমার এটা দেখাবার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে দেখুন মেটাল সেক্টরসগুলো র্যালি যে করছে নিশ্চয় একটা কয়েকটা ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস তো ডেফিনেটলি কাজ করছে। যেমন হিন্দুস্তান জিঙ্কের যদি উদাহরণ দেওয়া যায়, যে হিন্দুস্তান জিঙ্ক কিন্তু খেয়াল করে দেখুন যে অর্থাৎ 9 তারিখে এপ্রিল মাসে প্রায় 15% বেশি র্যালি করলো। কেন? তার কারণটা হচ্ছে এইবার মানে এই যে খবরটা বেরোলো, হাইয়েস্ট এভার কোয়ার্টারলি রিফাইন্ড মেটাল প্রোডাকশন করেছে হিন্দুস্তান জিঙ্ক, এবং কতটা 273 কিলোটন মার্চ 2024-এ। এটা কিন্তু তাদের সর্বকালীন বেশি প্রোডাকশন। 2 নম্বর হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক এবং বেদান্ত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড প্রদান করে থাকে, এটা আগেই আলোচনা করেছি। সেই সামনে মোটামুটি তাদের এই কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে, ফোর্থ কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে, এবং এটা প্রায় ধরে নেওয়া যায় যে বেদান্ত এবং হিন্দুস্তান জিঙ্ক হয়তো তাদের যেরকম ইউজুয়াল ডিভিডেন্ড দিয়ে থাকে সেরকমই ডিভিডেন্ড দেবে, এবং সেটা কিন্তু একটা মারাত্মক পরিমাণ ডিভিডেন্ড তারা দিয়ে থাকে। সেই আশাতেও এই কোম্পানির শেয়ার বাড়লেও বাড়তে পারে। 3 নম্বর হচ্ছে ইনভেস্টার কনফিডেন্স, যে মেটাল সেক্টরে তারা অপারেট করছে সেটা মেটাল সেক্টর র্যালি করছে, তার ডেফিনেটলি একটা পজিটিভ এফেক্ট কিন্তু পড়ছে হিন্দুস্তান জিঙ্কের ওপর, তার জন্য একটা র্যালি করতে পারে। আর ইনভেস্টার কনফিডেন্স, ইনভেস্টারদের মনে হয় যে হিন্দুস্তান জিঙ্ক একটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, এবং এটা সত্যি যে হিন্দুস্তান জিঙ্ক একটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি। তার মোটামুটি যদি সমস্ত কিছু আপনারা করে দেখেন, অ্যানালাইজ করে দেখবেন যে হিন্দুস্তান জিঙ্ক ডেফিনেটলি তার কি রিটার্ন অন ইকুইটি, কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তার রিজার্ভস বলুন, নিয়ারলি ডেট ফ্রি কোম্পানি, হাই ডিভিডেন্ড পেইং কোম্পানি, লার্জেস্ট সিলভার প্রডিউসিং কোম্পানি ভারতবর্ষের, লার্জেস্ট জিঙ্ক প্রডিউসিং কোম্পানি ভারতবর্ষের, সুতরাং সমস্ত কিছু। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সরকারের প্রায় 30% এতে কিন্তু অংশীদারিত্ব রয়েছে, এবং খুব কম পরিমাণ অংশ হিন্দুস্তান জিঙ্ক কিন্তু সেটা রিটেল শেয়ার হোল্ডার্সদের কাছে আছে। ওভারঅল কিন্তু প্রমোটারদের কাছেই কিন্তু অধিকাংশ হিন্দুস্তান জিঙ্কের শেয়ার রয়েছে। তবে হিন্দুস্তান জিঙ্কের যে সবচেয়ে বড় অংশীদারিত্ব রয়েছে সেটা ডেফিনেটলি বেদান্ত রিসোর্সের কাছে আছে। বেদান্ত রিসোর্স কিন্তু অবশ্যই একটা হোল্ডিং কোম্পানির মতন অপারেট করে, এবং হিন্দুস্তান জিঙ্ক তার সাবসিডিয়ারি হিসেবে কাজ করে। এছাড়া তো কোল ইন্ডিয়ার প্রোডাকশন ইমপ্রুভ করেছে গত কয়েক মাস ধরে, তার প্রোডাকশন ইমপ্রুভ করছে, এবং প্রোডাকশন ইমপ্রুভ করলে ডেফিনেটলি কোল ইন্ডিয়ার প্রফিটেবিলিটি বাড়ার সম্ভাবনা রয়েছে। এনএমডিসি র্যালি করছে ডেফিনেটলি চায়না হোপের ওপর, এনএমডিসি আয়নার ওর প্রচুর পরিমাণ চায়নাতে পাঠায়, সুতরাং সেই দিক থেকেও কিন্তু এনএমডিসি র্যালি করছে। হিন্দুস্তান কপার সম্বন্ধে অবশ্যই আলোচনা করেছি, আজকের এত পর্যন্তই। প্রথমে বলে রাখি, একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে রাখি, যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানি হতে পারে, সেই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, অথবা এমন হতে পারে যে বন্ধুদের সঙ্গে আলোচনার মাঝখানে এই কোম্পানিগুলোর প্রসঙ্গ উঠে এসেছে, এবং ভবিষ্যতে যদি আমাদের হোল্ডিং এই কোম্পানিগুলো থাকে এবং সেটা বিক্রি করতে বাধ্য হই, সেক্ষেত্রে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না। আরেকটা সেটা হচ্ছে এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল, এটা এই চ্যানেলে কোনো রকম রিকমেন্ডেশন, অ্যাডভাইস, সাজেশন, বাই সেল কোনো কিছু দেওয়া হয় না, কেবলমাত্র মানুষের জ্ঞানার্থে এই চ্যানেল এবং এই এপিসোড। এবং যেটা সবসময় বলি, যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই দেবেন। যদি মনে হয় এই এপিসোডটি আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাজে লাগবে, প্লিজ শেয়ার করে দেবেন। নমস্কার, শুভ সন্ধ্যা।